গ্রামের শেষ সীমানায় এক পুরনো জরাজীর্ণ কুঁড়ে ঘর। উঠানে একটা বিশাল রক্তজবা গাছ। গাছে অজস্র লাল ফুল ফুটে আছে, যেন গাছটা রক্তে স্নান করছে। কুঁড়ে ঘরের দরজাটা খোলা। ঘরের ভেতর একটা পুরনো ইজি চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা, মালেকা বানু। তার কোলে একটা পুরনো কাপড়ের পুটলি, আর তার চোখ দুটো খোলা, কিন্তু চোখের দৃষ্টি শূন্য। তিনি মারা গেছেন। তার গলায় একটা তাজা রক্তজবা ফুলের মালা পরানো। মালেকা বানু ছিলেন এই গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা। গ্রামের মানুষ বলতো এই মহিলার নজর খুব খারাপ ছিল, সে নাকি কালো জাদুর মন্ত্র জানে। কেউ কেউ এও বলতো যে আমাবস্যার রাতে মালেকা বানু ওই রক্তজবা গাছের নিচে বসে একা একাই কার সাথে যেন কথা বলতেন। তাই গ্রামের কেউ তার লাশ ছুঁতে রাজি হলো না। বাধ্য হয়ে চেয়ারম্যান সাহেব করিম আর রতনকে খবর দিলেন লাশটা গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। করিম আর রতন সেই কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। তাদের সাথে আজ কোনো ভ্যান নেই, কারণ কুঁড়ে ঘরের রাস্তাটা এতই সরু যে ভ্যান ঢোকার উপায় নেই। তাদের বাঁশের তৈরি একটা খাটিয়া নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ ভাইজান, এই বাড়িটায় ঢুকলেই কেমন জানি গা সমসম করে। আর এই জবা গাছটা দেখছেন, ফুলগুলা কেমন টকটকা লাল, মনে হইতাছে তাজা রক্ত লাইগা আছে। আরে ফুল তো লালই হইব রে রতন। তুই ফুল বাদ দিয়া লাশের দিকে নজর দে। আমাগো লাশটা দরাদরি কইরা খাটিয়ায় তুলতে হইব। করিম মালেকা বানুর লাশের কাছে গিয়ে দাঁড়ালো। লাশের মুখটা একদম শান্ত, কিন্তু চোখ দুটো খোলা। গলায় পরানো জবা ফুলের মালাটা এতই তাজা যে মনে হচ্ছে একটু আগে কেউ পরিয়ে দিয়েছে। ভাইজান, বুড়ি তো একলাই থাকতো, তাইলে মরার পরে ওর গলায় এই ফুলের মালাটা কে পরাইলো? হ্যাঁ, এইটাই তো ভাবতাছি রে রতন। মালাটা একদম তাজা। হয়তো মরার আগে উনি নিজেই পইরা নিছিলেন। চল, ওনার চৌকিটা বন্ধ কইরা দেই। করিম বিসমিল্লা বললে মালেকা বানুর খোলা চোখ দুটো বন্ধ করার জন্য হাত বাড়ালো। বিসমিল্লাহ। কিন্তু করিমের আঙুল লাশের চোখের পাতা ছোঁয়ার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। লাশের কোলে থাকা সেই পুরনো কাপড়ের পুটলিটা হঠাৎ করে নিজে থেকেই একটু নড়ে উঠল। ভাইজান, পুটলিটা নড়লো না, ওইটার ভিতরে কি? আমিও তো দেখছি পুটলিটা নড়ল। কোনো ইঁদুর বিড়াল নাই তো ভিতরে? করিম খুব সাবধানে পুটলিটার একটা কোণা ধরে টান দিল। পুটলির ভেতর থেকে ইঁদুর বা বিড়াল নয়, বেরিয়ে এলো একটা পুরনো কাঠের তৈরি ছোট্ট পুতুল। পুতুলটার সারা গায়ে আলতা দিয়ে লাল রং করা, আর তার মাথাতেও একটা ছোট্ট রক্তজবার মালা পরানো। ভাইজান, এইটা তো জাদু করা পুতুল। আমি শুনছিলাম মালিকা বুড়ি নাকি কালো জাদু করত। এই পুতুলটা হয়তো ওই কামেরে। জাদু টোনা যাই হোক, এইগুলা লাশের লোকে রাখা ঠিক না। তুই পুতুলটা ওই জবা গাছে নিচে ফেলাইয়া দে, আমরা লাশটা খাটিয়ায় তুলি। রতন ভয়ে ভয়ে পুতুলটা হাতে নিয়ে জবা গাছের দিকে ছুঁড়ে মারল। পুতুলটা গাছের গোড়ায় গিয়ে পড়ল, কিন্তু পুতুলটা মাটিতে পড়ার সাথে সাথেই কুঁড়ে ঘরের চারপাশের পরিবেশটা হঠাৎ করেই বদলে গেল। বিকেলের আলোটা মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে চারদিক কেমন যেন লালচে হয়ে উঠল। জবা গাছ থেকে অসংখ্য লাল ফুল ঝুপ ঝুপ করে মাটিতে খসে পড়তে শুরু করলো। আর সেই খসে পড়া ফুলগুলোর ভেতর থেকে একটা গড়গড়ে ফাটা গলার আওয়াজ ভেসে এলো। আমার মাইয়া, আমার মাইয়া রে ফালাইয়া দিস না তোরা। আমার মাইয়া রে, ওরে আমার লগে রাইখা দে। করিম আর রতন চমকে লাশের দিকে তাকালো। মালেকা বানুর বন্ধ চোখ দুটো আবার ধপ করে খুলে গেছে, আর তার গলার সেই তাজা জবা ফুলের মালাটা সাপের মতো একটু একটু করে নড়ছে। ভাইজান, ভাইজান, লাশ জিন্দা হয়ে গেছে। আর আর ওই মালাটা তো সাপের লাহান লড়তাছে। চুপ কর রতন, ডরাইস না। লাশ জিন্দা হয় নাই, এইটা কালো জাদুর আসর, যেইটা বুড়ি মরার আগে নিজের লেগা কইরা গেছিল। তুই চোখ বন্ধ কইরা আয়াতুল কুরসি পড়। জবা গাছ থেকে তখনও লাল ফুলগুলো ঝরে পড়ছে। পুরো উঠানটা লাল ফুলে ঢেকে গেছে। মালেকা বানুর লাশের গলার সেই নড়াচড়া করা জবা ফুলের মালাটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। মালার ফুলগুলো
ফুলে ফেপে রক্তবর্ণ ধারণ করছে, আর তার ভেতর থেকে সেই গড়গড়ে ফাটা গলার আওয়াজটা আবার ভেসে আসছে। এই আমার মাইয়া, তোরা আমার মাইয়া রে আমার কাছ থেকে কাইরা নিছস কেন? ও আমার লগে কবরে যাইব। এই কে তুই? মালেকা বানুর তো কোনো মাইয়া ছিল না, তুই কোন মাইয়ার কথা কইতাছস? অদৃশ্য কণ্ঠস্বরটা একটা বিকট পাগলাটে অট্টহাসিতে ফেটে পড়ল। আমার মাইয়া নাই, আমার কোনো জ্যান্ত মাইয়া নাই, কিন্তু আমার একটা কাঠের মাইয়া আছে। আমি 20 বছর ধইরা ওরে নিজের বুকে দুধ দিয়া নিজের রক্ত দিয়া পালছি। ওরে আমি আমার লগে নিয়া যাবো। ভাইজান, ও তো ওই কাঠের পুতুলটার কথা কইতাছে। ওই পুতুলটারে ও নিজের মাইয়া মনে করতাছে। আমি বুঝতে পারছি রতন, মালেকা বানু পাগলা ছিল না। সেই কালো জাদুর মাধ্যমে ওই কাঠের পুতুলটার ভিতরে কোনো খারাপ আত্মারে বন্দি কইরা নিজের মাইয়ার মতো পালত। এখন সে মরার পর ওই আত্মাটারে নিজের লগে কবরে নিয়ে যাইতে চায়। ঠিক সেই মুহূর্তে জবা গাছের গোড়ায় পড়ে থাকা সেই কাঠের পুতুলটা হঠাৎ করে নিজে থেকেই উঠে দাঁড়ালো। পুতুলটার আলতা মাখা মুখটা এখন আর সাধারণ কাঠের পুতুল নেই, সেটা একটা বীভৎস বিকৃত ছোট মেয়ের মুখের মতো দেখাচ্ছে। পুতুলটা তার ছোট্ট ছোট্ট কাঠের পা ফেলে মালেকা বানুর ইজি চেয়ারের দিকে এগুতে লাগলো। আমি আইতাছি, আমি তোমার লগে যাব। আল্লাহ গো, পুতুলটা হাইটা আসতেছে। ভাইজান, আমরা পালাই, চলেন। পালাইয়া লাভ নাই রে রতন। এই পুতুল যদি আইস মালেকা বানু লগে কবরে যায়, তাইলে ওই কবর তাইকা কোনোদিন শান্তি বাইর হইব না। ওই কবর শয়তানের আস্তানা হইয়া যাইব। আমার এই পুতুলটা আটকাইতেই হইব। করিম দৌড়ে গিয়ে উঠানের এক কোণায় পড়ে থাকা একটা পুরনো দা তুলে নিল। কাঠের পুতুলটা তখন মালেকা বানুর ইজি চেয়ারের খুব কাছে চলে এসেছে। করিম দাটাও উঁচিয়ে ধরে পুতুলটার সামনে গিয়ে দাঁড়ালো। খারা শয়তান, তুই জ্যান্ত মানুষের ইমোশন নিয়ে খেলা করছস। তুই মালেকা বানুর একাকিত্বের সুযোগ নিয়ে তারে ধোকা দিছস। তোর জায়গা এই লাশের লগে নাই, তোর জায়গা জাহান নামে। তুই আমারে আটকাইতে পারবি না করিম। আমি ওর রক্ত খাইছি, আমি ওর মাইয়া। কাঠের পুতুলটা একটা বিশাল লাফ দিয়ে করিমের গলার দিকে তেড়ে এলো। করিম প্রস্তুত ছিল। সে এক মুহূর্ত দেরি না করে দাটা দিয়ে শূন্যেই পুতুলটার গায়ে সজোরে এক কোপ বসালো। কচাত করে একটা বিকট শব্দ হলো। দায়ের আঘাতে কাঠের পুতুলটা মাঝখান থেকে 2 টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। পুতুলটা 2 টুকরো হওয়ার সাথে সাথে একটা আকাশ ফাটানো তীক্ষ্ণ আর্তনাদ পুরো কুঁড়ে ঘরের চারপাশ কাঁপিয়ে দিল। পুতুলের কাটা অংশ থেকে কোনো কাঠের গুঁড়ো বা আঠা বের হলো না, বরং গলগল করে তাজা রক্ত বেরিয়ে আসতে লাগলো। আমার মাইয়া, তোরা আমার মাইয়ারে মাইরা ফালাইলি, আমার মাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর শয়তানি খেলা শেষ। তুই যেইখান থেকে আইসস সেইখানেই ফিরা যা। পুতুল থেকে বের হওয়া রক্তগুলো মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। পুতুলের 2 টুকরো অংশটা শুকিয়ে সাধারণ কাঠের খড়িতে পরিণত হলো। আর ঠিক সেই মুহূর্তে মালেকা বানুর লাশের গলার সেই নড়াচড়া করা জবা ফুলের মালাটা শুকিয়ে কালো হয়ে গেল। লাশের বন্ধ চোখ দুটো চিরকালের জন্য শান্ত হয়ে গেল। চারপাশের লালচে পরিবেশটা কেটে গিয়ে বিকেলের স্বাভাবিক আলো ফিরে এলো। ভাইজান, পুতুলটা কি শেষ? হরতন, ওই পুতুলের ভিতরে যেই অশুভ আত্মাটা আসিল সেইটা ধ্বংস হইয়া গেছে। মালেকা বানুর লাশের উপর থাইকা কালো জাদুর আসর কাইটা গেছে। ভাইজান, মালেকা বুড়ি কি সত্যি সত্যি ওই পুতুলটারে নিজের মাইয়া ভাবতো? হ্যাঁ, মানুষ যখন খুব একা হইয়া যায় তখন সে ভালোবাসার লাইগা পাথর বা কাঠের পুতুলরেও আপন ভাইবা নেয়। মালেকা বানুর একাকিত্বই শয়তানের লাইগা সবচেয়ে বড় সুযোগ আছিল। শয়তান তার দুর্বলতার সুযোগ নিয়া তারে ধোকা দিছে। করিম আর রতন মিলে মালেকা বানুর লাশটা খাটিয়ায় তুলে নিল। করিম সেই শুকনো জবা ফুলের মালাটা লাশের গলা থেকে খুলে দূরে ফেলে দিল। চলো রতন, এখন লাশটা গোরস্থানে নিয়ে যায়। জব্বার ভাই হয়তো আমাগো লাইগা অপেক্ষা করতেছে।
করিম আর রতন খাটিয়া কাঁধে নিয়ে গোরস্থানের দিকে রওনা হলো। রক্তজবা গাছের লাল ফুলগুলো এখন আর ভুতুরে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে একাকী এক মায়ের কষ্টের নীরব সাক্ষী হয়ে তারা ঝরে পড়েছে।